বন্ধুরা, এই পৃথিবী মনে হয় শান্ত, কিন্তু এই পৃথিবীর ভিতরে লুকিয়ে রয়েছে এক অদৃশ্য প্রলয়কারী শক্তি। এই শক্তির উত্থান যখন হয় তখন পৃথিবীতে নেমে আসে মহাপ্রলয়। মানুষের বছরের পর বছর ধরে গড়ে তোলা কাঠামো বিল্ডিংগুলো তখন তাসের পাতার মতো গুড়িয়ে পড়ে, অথবা সমুদ্রের জল কোনো দানবের মতো ঢেউ তুলে এক নিমেষেই সব গ্রাস করে ফেলে। শুরু হয় মৃত্যু খেলা। হ্যাঁ, আমি বলছি ভূমিকম্পের কথা। এই ভূমিকম্প এমনই এক প্রাকৃতিক বিপর্যয় যেটাকে মানুষ শত চেষ্টা করেও এটাকে এড়িয়ে চলতে পারে না। আর এই ভূমিকম্প প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার মানুষের কারণেও হতে পারে। মানুষের কারণে যেমন আন্ডারগ্রাউন্ড পরমাণু বোম টেস্ট করলে, অথবা কোনো খনন কার্য করার পর সেই গর্ত বা টানেলগুলো ধসে গেলেও ভূমিকম্প হতে পারে, কিন্তু তার মাত্রা তুলনামূলকভাবে অনেক কম হয় এবং তাতে ক্ষয়ক্ষতিও অনেক কম হয়। কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া ভূমিকম্পই হলো সবথেকে বেশি প্রলয় সৃষ্টিকারী। এতে জীবজগতের অনেক ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে প্রাকৃতিকভাবে কিভাবে ভূমিকম্প সৃষ্টি হয় সেই বিষয়ে একটু সহজভাবে জানব। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয় সেটা জানতে গেলে তার আগে আপনাকে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা একটু সংক্ষেপে জানতে হবে। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে এই পৃথিবীর সৃষ্টির শুরু হয়। তখন মহাকাশে ঘুরে বেড়ানো ছোট ছোট পাথর এবং ধূলিকণা মাধ্যাকর্ষণ টানের ফলে একে অপরের সাথে জমাট বেঁধে এই গোলাকার পিণ্ড বা পৃথিবীর সৃষ্টি হয়। এখন অনেকে হয়তো বলতে পারে যে তখন তো পৃথিবীর সৃষ্টিই হয়নি, তাহলে এই মাধ্যাকর্ষণ বলটা এলো কোথা থেকে? মাধ্যাকর্ষণ বল তো পৃথিবীরই হয় না। তাহলে বলে রাখি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুরই নিজস্ব মাধ্যাকর্ষণ টান আছে। আপনি চোখের সামনে যে কোনো বস্তুই দেখছেন না কেন, সব জিনিসেরই নিজস্ব মাধ্যাকর্ষণ বল আছে। যে যত ভারী তার মাধ্যাকর্ষণ বলও তত বেশি। আপনার হাতে থাকা মোবাইলটারও নিজস্ব মাধ্যাকর্ষণ বল আছে, কিন্তু এই শক্তিটা এই বিরাট পৃথিবীর কাছে এতটাই কম যার ফলে সেটা আমরা অনুভব করতে পারি না। তাই আমরা শুধু মনে করি শুধু পৃথিবীরই মাধ্যাকর্ষণ বল আছে। তো যাই হোক, এই মাধ্যাকর্ষণ বলের ফলে মহাকাশে ভেসে বেড়ানো ছোট ছোট পাথর এবং ধূলিকণাগুলো একসাথে জমাট বেঁধে এই পৃথিবীর সৃষ্টি হয়। তখন পৃথিবী একটা প্রচণ্ড উত্তপ্ত গোলাকার লাভার পিণ্ড ছিল। পৃথিবীর এই তাপটা 3টি কারণে সৃষ্টি হয়েছিল। প্রথম কারণ হলো ছোট ছোট পাথরগুলো যখন পৃথিবীর সঙ্গে সজোরে এসে জুড়ছিল তখন তার ধাক্কার ফলে কিছুটা তাপ সৃষ্টি হয়। দ্বিতীয় কারণ হলো ওই পাথরগুলো জুড়তে জুড়তে যখন পৃথিবী অনেক বড় হয়ে যায় তখন তার মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেড়ে যায়, আর সেই মাধ্যাকর্ষণ শক্তির ফলে যে পাথর ধূলিকণাগুলো পৃথিবীর সাথে জুড়ছিল সেগুলো চাপে অনেকটা কম্প্রেস হতে থাকে, আর সেই কম্প্রেস হওয়ার ফলেও কিছুটা তাপ সৃষ্টি হয়। যেমনটা আপনি দেখে থাকবেন যে কোনো জিনিসের উপরে অতিরিক্ত চাপ দিলে সেটা গরম হয়ে যায়, ঠিক সেই রকম। আর তৃতীয় কারণ হলো সেই পাথরগুলোর মধ্যে থাকা ভারী পদার্থ যেমন লোহা, নিকেল পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের ফলে পৃথিবীর কেন্দ্রের দিকে ঢুকতে থাকে, আর সেই কেন্দ্রের দিকে ঢোকার সময় ঘর্ষণেও কিছুটা তাপ সৃষ্টি হয়। এই সব মিলিয়ে পৃথিবী তখন একটা অত্যন্ত উত্তপ্ত গোলাকার লাভার পিণ্ডে পরিণত হয়, এবং আলাদা আলাদা পদার্থের ঘনত্ব অনুযায়ী পৃথিবীর কোর মানে একদম ভিতর থেকে বাইরে পর্যন্ত প্রধান 4টে লেয়ারে বিভক্ত হয়ে যায়। যেমন আপনি যদি একটা গ্লাসের মধ্যে কিছুটা তেল, কিছুটা জল এবং কিছুটা মধু ঢালেন, তাহলে দেখবেন 3টের ঘনত্ব অনুযায়ী 3টে আলাদা আলাদা করে একটা করে লেয়ার তৈরি করবে। এখানে যার ঘনত্ব সব থেকে বেশি সে সব থেকে নিচে চলে যাবে, আর যার ঘনত্ব সব থেকে কম সে সব থেকে উপরে ভাসবে। ঠিক সেই রকমভাবে পৃথিবী যখন অত্যন্ত উত্তপ্ত গোলাকার লাভার পিণ্ড ছিল তখন তার মধ্যে থাকা আলাদা আলাদা উপাদানের ঘনত্ব অনুযায়ী পৃথিবীতে প্রধান 4টে লেয়ার সৃষ্টি হয়: ইনার কোর, আউটার কোর, ম্যান্টাল এবং ক্রাস্ট। এরপর বহু বছর ধরে পৃথিবী উপর থেকে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হতে হতে পৃথিবীর এই উপরের লেয়ার মানে ক্রাস্ট শক্ত মাটি এবং পাথরে পরিণত হয়, বর্তমানে যার উপরে আমরা বাস করি। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে সেই তাপ কিন্তু এখনো রয়ে গেছে, যেটার প্রমাণস্বরূপ আমরা আগ্নেয়গিরি দেখে থাকি। পৃথিবীর অভ্যন্তরে এত বছর ধরে সেই তাপ বেঁচে থাকার পিছনে আরও একটা বড় কারণ হলো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়। ইউরেনিয়াম মানে যেটা পরমাণু বোমেও ব্যবহার করা হয়, পটাশিয়াম, থোরিয়াম ইত্যাদির মতো তেজস্ক্রিয় পদার্থগুলো অনবরত ক্ষয় হয়ে পৃথিবীর অভ্যন্তরের সেই তাপকে এখনও বাঁচিয়ে রেখেছে। পৃথিবীর একদম ভিতরের লেয়ার মানে ইনার কোরের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা হওয়া সত্ত্বেও এই অংশটা পৃথিবীর অত্যাধিক চাপের ফলে সলিড অবস্থায় থাকে। এরপর আউটার কোর লেয়ারটির তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই অংশটা তরল অবস্থায় থাকে। এরপর ম্যান্টাল, এই লেয়ারটার উপর দিকের তাপমাত্রা প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের তাপমাত্রা প্রায় 3700 ডিগ্রি সেলসিয়াস। এই অংশটা অর্ধ গলিত মানে অনেকটা জেলির মতো অবস্থায় থাকে। এরপর হলো ক্রাস্ট লেয়ার বা সারফেস বা যেটার উপরে আমরা থাকি। এই লেয়ারটার উপরের তাপমাত্রা মানে মাটির তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর নিচের দিকে একটু বেশি 200 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। আর এই অংশটা অবশ্যই সলিড অবস্থায় আছে, নাহলে আমরা থাকতে পারতাম না। আর এই ক্রাস্ট লেয়ারটা বাকি লেয়ারগুলোর তুলনায় সব থেকে পাতলা। মানে যদি পৃথিবীকে একটা আপেল ধরে নেওয়া হয় তাহলে এই ক্রাস্ট লেয়ারটা হবে আপেলের ছালের মতো,
আর এই ক্রাস্ট লেয়ারটা সম্পূর্ণ একটা পিস নিয়ে গঠিত নয়, এটা 20-22টা পিস নিয়ে গঠিত। মানে পৃথিবী যখন অত্যন্ত উত্তপ্ত লাভার পিণ্ড থেকে এই উপরের লেয়ারটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে শক্ত হতে থাকে, তখন এই উপরের লেয়ারটা 20-22টা পিসে ভেঙে যায়। যেমনটা আপনি কোনো পুকুর শোকানোর পর দেখে থাকবেন যে উপরের মাটিটা পাজলের মতো ফেটে ফেটে যায়, ঠিক সেই রকম এই পৃথিবীর উপরের লেয়ারটা ঠান্ডা হয়ে শক্ত হওয়ার পর এটা 20-22টা পিসে ফেটে ফেটে গেছে। আর এগুলো একটা একটাকে টেকটনিক প্লেট বলা হয়। আর এই টেকটনিক প্লেটের জন্যই আসলে ভূমিকম্প সৃষ্টি হয়। আসলে এই টেকটনিক প্লেটগুলো স্থির অবস্থায় থাকে না, এগুলো খুব ধীর গতিতে চলাফেরা করে। হয়তো বছরে মাত্র কয়েক সেন্টিমিটার চলে, কিন্তু এগুলো একদম স্থির অবস্থায় থাকে না, এগুলো চলাফেরা করে। এই টেকটনিক প্লেটগুলো চলাফেরা করার পিছনে আসল কারণ হলো, কারণ আমি আগেই বলেছি যে এর নিচে জেলির মতো গরম লাভা টকবক করে ফুটছে। আর কোনো জিনিস টকবক করে ফোটা মানে কি হয়, যেমন যদি আপনি একটা পাত্রে করে জল নিয়ে সেটা আঁচে দিয়ে টকবক করে ফোটান তাহলে কি হবে, তাহলে নিচের জলগুলো বেশি গরম হয়ে উপরে উঠবে, আবার উপরে একটু ঠান্ডা হয়ে সেই জল আবার নিচে ঢুকে যাবে। আর এই প্রক্রিয়া অনবরত চলতেই থাকবে। আর এটাকেই আমরা সহজ ভাষায় বলি যে জল টকবক করে ফুটছে। মানে সেখানে আসলে ঘটছে নিচের জল উপরে উঠছে, আবার উপরের জল নিচে ঢুকে যাচ্ছে। ঠিক সেই রকমই এই টেকটনিক প্লেটের নিচে গরম লাভার মধ্যেও সেই ঘটনা ঘটে। এখানেও নিচের গরম লাভা উপরের দিকে ওঠে, আবার উপরে এসে ঠান্ডা হয়ে সেটা নিচে ঢুকে যায়। হ্যাঁ, এটা হয়তো জল ফোটানোর মতো অত দ্রুত ঘটে না, খুব ধীর গতিতে ঘটে, কিন্তু ঘটে। আর এর কারণেই তার উপরে থাকা টেকটনিক প্লেটগুলো তার নিজের জায়গা থেকে সরে যাওয়ার একটা শক্তি পায়। তবে কিন্তু এই টেকটনিক প্লেটগুলো সরে গেলেই যে ভূমিকম্প হয় এমনটা কিন্তু নয়, কারণ অনবরত এই টেকটনিক প্লেট বা আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ওই হিন্দিতে একটা গান আছে না, মেঠাহেরা রাহা জমি চলনে লাগি, এই কথাটা সত্যি। কিন্তু এই সরে যাওয়ার পরিমাণটা আমি আগেই বলেছি যে বছরে মাত্র কয়েক সেন্টিমিটার, তাই সেটা আমরা অনুভব করতে পারি না। ভূমিকম্প তখনই হয় এই টেকটনিক প্লেটে বছরের পর বছর ধরে জমে থাকা শক্তি যখন একেবারে রিলিজ হয়। ভূমিকম্প 3টে অবস্থায় হতে পারে। প্রথমটা হলো ডাইভার্জেন্ট বাউন্ডারি, মানে একটা প্লেটের থেকে আরেকটা প্লেট দূরে সরে যাওয়া। এখানেও আবার দুরকম ঘটনা ঘটতে পারে, একটা প্লেট ভেঙে দুটুকরো হতে পারে, আবার আগে থেকে আলাদা হয়ে থাকা দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যেতে পারে। যদি একটা প্লেট ভেঙে দুটুকরো হয় তাহলে সেখানে মাঝারি মাপের ভূমিকম্প হয়। যেমন একটা পেপারকে যদি দুপ্রান্ত ধরে টানতে থাকা হয় তাহলে এক সময় গিয়ে সেটা ছিঁড়ে যাবে, আর যখন ছিঁড়ে যাবে তখন সে হঠাৎ করে একটা শক্তি রিলিজ করবে। ঠিক সেই রকম একটা প্লেটের দুপ্রান্তে যদি বিপরীত টান সৃষ্টি হয় তাহলে এক সময় গিয়ে সে মাঝখান থেকে ফেটে যাবে, আর সেই ফাটার সময় যে শক্তিটা রিলিজ করবে সেটা থেকে ভূমিকম্প সৃষ্টি হবে। এই প্রক্রিয়ায় ছোট থেকে মাঝারি মাপের ভূমিকম্প হয়। এরপর হলো আগে থেকে আলাদা হয়ে থাকা দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যাওয়া। এটা বেশিরভাগ সমুদ্রের নিচে দেখা যায়। দুটো ওশিয়ান প্লেট বিপরীত দিকে সরে গেলে মাঝখানের জায়গায় ফাটল তৈরি হয় এবং সেই ফাটলের নিচের গরম ম্যাগমা উঠে এসে নতুন সমুদ্রতল তৈরি করে। এমনটা হলে খুব সামান্য পরিমাণে ভূমিকম্প সৃষ্টি হয়, যেটা সাধারণত আমরা অনুভব করতে পারি না। আর এই দুটো ক্ষেত্রেই নতুন আগ্নেয়গিরি অথবা নতুন গিরিখাত সৃষ্টি হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এরপর যে কারণে ভূমিকম্প সৃষ্টি হতে পারে সেটা হলো কনভার্জেন্ট বাউন্ডারি, মানে এখানে প্লেটগুলো একে অপরের দিকে ধাক্কা দেয়। এখানেও দুরকম ঘটনা ঘটতে পারে। সেই ধাক্কাধাক্কির ফলে একটা প্লেট আরেকটা প্লেটের তলায় ঢুকে যেতে পারে, অথবা দুটো প্লেট ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যেতে পারে। উদাহরণ হিসাবে আমি এই দুটো বই নিয়ে যদি একে অপরের দিকে ধাক্কা দিতে থাকি তাহলে এক সময় ধাক্কার চাপ সহ্য করতে না পেরে হঠাৎ করে একটা বই আরেকটা বইয়ের তলায় ঢুকে যেতে পারে, অথবা দুটো বই ভাঁজ হয়ে উঁচু হয়ে যেতে পারে। টেকটনিক প্লেটের ক্ষেত্রেও ঠিক সেম ঘটনা ঘটে। যদি ধাক্কার ফলে ভাঁজ হয়ে দুটো প্লেট উপরের দিকে উঠে যায় তাহলে সেখানে খুব কম পরিমাণে ভূমিকম্প সৃষ্টি হয়, কিন্তু এর ফলে বড় বড় পাহাড় পর্বত সৃষ্টি হতে পারে। হিমালয় পর্বতমালাও এইভাবেই সৃষ্টি হয়েছিল। এরপর হলো একটা প্লেট আরেকটা প্লেটের নিচে ঢুকে যাওয়া। এটা হলে সব থেকে ভয়ানক ভূমিকম্প সৃষ্টি হয়, কারণ বছরের পর বছর ধরে সৃষ্টি হওয়া চাপ সহ্য করতে না পেরে হঠাৎ করে একটা প্লেট আরেকটা প্লেটের তলায় ঢুকে যায়। মানে এখানে হঠাৎ করে বিপুল পরিমাণে শক্তি রিলিজ হয়, যার ফলে সেখানে ভয়ঙ্কর লেভেলের ভূমিকম্প সৃষ্টি হয়। আর এটা যদি সমুদ্রের তলায় হয় তাহলে সমুদ্রে সুনামির সৃষ্টি হয়। আর এটা হলেও যে প্লেটটা নিচের দিকে ঢুকে গিয়েছে সেটা নিচের গরমে গলে গিয়ে আবার নতুন আগ্নেয়গিরিরও সৃষ্টি করতে পারে। উদাহরণ হিসাবে 2004 সালের আন্দামানের সুনামি, 2011 সালের জাপানের ভূমিকম্পের মতো বড় বড় ভূমিকম্প এই কারণেই হয়েছিল। It was the largest quake ever known in Japan and one of the 5 largest recorded in the world. More than 28,000 people are confirmed dead or missing. When two tectonic plates push together under the sea, the resulting earthquake sends an enormous burst of energy up through the ocean. এরপর তৃতীয় যে কারণে ভূমিকম্প হতে পারে সেটা হলো ট্রান্সফর্ম বাউন্ডারি।
মানে প্লেটগুলো একে অপরের পাশ দিয়ে ঘষে বিপরীত দিকে সরে যাওয়া। এখানে প্লেটগুলো একে অপরের দিকে ধাক্কাও দেয় না, দূরেও সরে যায় না, শুধু পাশাপাশি ঘর্ষণ করে সরে যায়। এটা হলে মাঝারি থেকে সামান্য শক্তিশালী ভূমিকম্প হতে পারে। কারণ এখানে প্লেটগুলো পাশাপাশি মসৃণভাবে সরে যায় না, কারণ প্লেটগুলোর কিনারা অসমান ও খসখসে, তাই পাশাপাশি সরে যেতে গিয়ে অনেক সময় আটকে যায়। প্লেটগুলো চলতে চায় কিন্তু তাদের কিনারা অসমান হওয়ার জন্য ঘর্ষণে আটকে থাকে, আর আটকে থাকলে চাপ বাড়তেই থাকে। আর যখন সেই চাপ সহ্য করতে না পেরে প্লেটগুলো হঠাৎ করে লাফিয়ে সরে যায়, তখন সেখান থেকে হঠাৎ করে অনেক শক্তি রিলিজ হয় এবং সেই শক্তির ফলে ভূমিকম্পর সৃষ্টি হয়। তবে এই ভূমিকম্প সাধারণত মাঝারি মাপের হয়। একটা প্লেট আরেকটা প্লেটের নিচে ঢুকে যাওয়ার মতো অত শক্তিশালী ভূমিকম্প এখানে হয় না। আর এই ভূমিকম্পের পরে সাধারণত আগ্নেয়গিরি, গিরিখাত বা পাহাড়ের মতো জিনিস সৃষ্টি হয় না। মাটির নিচে যে অংশে এই ভূমিকম্প শুরু হয় সেই অংশকে হাইপোসেন্টার বা ফোকাস বলা হয়। সেখান থেকে কম্পনটা প্রথমে পি ওয়েভের মাধ্যমে মাটির উপরে আসে, আর মাটির উপরে যে অংশে প্রথমে এই কম্পনটা পৌঁছায় সেই অংশকে এপিসেন্টার বলা হয়। হাইপোসেন্টার থেকে পি ওয়েভটাই প্রথম এপিসেন্টারে আসে। আর এই পি ওয়েভটা হলো সোজা লাইনে টান আর চাপ ধরনের কম্পন। যেমন ধরুন এই স্প্রিংটা ধরে আমি টানছি আর ছাড়ছি, এই যে আগে পিছিয়ে হওয়ার কম্পনটা তৈরি হচ্ছে, এটাকেই পি ওয়েভ বলা হয়। এই ধরনের কম্পনটাই প্রথম মাটির উপরে এপিসেন্টারে আসে, তাই জন্য এটাকে প্রাইমারি ওয়েভ বা ছোট শব্দে পি ওয়েভ বলা হয়। এই কম্পনটা বেশি শক্তিশালী হয় না আর এর জন্য বেশি ক্ষয়ক্ষতিও হয় না। এরপর আসে এস ওয়েভ, আর এই কম্পনটাই মাটির উপরে সবথেকে বেশি ধ্বংসলীলা চালায়। এই কম্পনের আচরণটা সাইড টু সাইড দোলনের মতো আচরণ করে। যেমন ধরুন এই দড়িটাকে ধরে আমি টান টান করে মাঝখানটা কাঁপিয়ে দিই, তাহলে সে সাইড বাই সাইড কাঁপবে। এস ওয়েভটা ঠিক এরকমভাবেই ট্রাভেল করে। আর এই এস ওয়েভটা শুধুমাত্র সলিড মাধ্যম দিয়েই ট্রাভেল করতে পারে, কোনো লিকুইড মাধ্যম দিয়ে এটা ট্রাভেল করতে পারে না। আর এই ওয়েভটা পি ওয়েভের গতির থেকে কিছুটা ধীর কিন্তু বিশাল শক্তিশালী, তাই পি ওয়েভ আসার কিছুক্ষণ পরেই এই ওয়েভটা এসে মাটির উপরে ধ্বংসলীলা চালায়। পি ওয়েভের থেকে এই ওয়েভটা একটু দেরি করে আসে, তাই এটাকে সেকেন্ডারি ওয়েভ বা ছোট শব্দে এস ওয়েভ বলা হয়। তো বন্ধুরা, আশা করছি এই বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।